নমস্কার সকলকে। আজকে দ্বিতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কেতুর বিশাখা নক্ষত্রে প্রবেশ। তো আগে ডেটটা বলে দিই। ডেট বলার আগে দুটো জিনিস বলবো, দয়া করে একটু শেয়ার করবেন। আগের অনুষ্ঠানটা যেরকম কিছু সিলেক্টিভ মানুষই দেখবেন, কারণ সবাই সেটা দেখবেন না আমি জানি, কিন্তু চেষ্টা করবেন এই এই অনুষ্ঠানটা দেখার, কারণ এটা মেটেরিয়াল আলোচনা সম্পূর্ণ, এর আসপেক্ট ও মেটেরিয়াল, সুতরাং এটা দয়া করে দেখবেন। 8ই ফেব্রুয়ারি 1:37 বেলাতে পিএমে কেতু বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে এবং কন্যা রাশি, এবং সেখান থেকে সিংহ রাশির নবাংশ থেকে সে কর্কট রাশির নবাংশে চলে যাবে এবং থাকবে আপ টু 12ই এপ্রিল। 12ই এপ্রিল কোথায় থাকবে? কর্কট রাশির নবাংশে থাকবে। অ্যাকচুয়ালি বিশাখা নক্ষত্রের যে 4টে নবাংশ, সেটা শুরু হয় মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত। এবার রাহু এবং কেতু যেহেতু উল্টো দিকে চলবে, তারা নবাংশগুলো বা নক্ষত্রকে ভোগ করবে, মানে একদম তার চতুর্থ যে চরণ আছে সেটার থেকে প্রথম চরণের দিকে যাবে, উল্টোভাবে যাবে, ঘড়ির কাঁটার দিকে যাবে। তো সেই হিসেবে কর্কট রাশি থেকে শুরু করবে, মেষ রাশিতে গিয়ে শেষ হবে। মেষ রাশিতে যেদিন শেষ হবে, তারপরে যখন মীন রাশির নবাংশে ঢুকবে কেতু এবং রাহু চলে আসবে কন্যা রাশির নবাংশে, তো সেই দিন কিন্তু কেতু চলে যাবে স্বাতী নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে। সেই দিনটা হচ্ছে 18ই অক্টোবর 2022 সালে সকাল 4:10 ভোরবেলা। সেই সময় বিশাখা নক্ষত্রকে কেতু ত্যাগ করবে। তার আগে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে 12ই এপ্রিল সকাল 10:57 প্রায় 11টার সময়। আমি যা বলছি সব কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে। প্রায় সকাল 11টাতে কেতু এবং রাহু যথাক্রমে চলে আসবে তুলা রাশি এবং মেষ রাশিতে। তুলা রাশিতে এসেও বিশাখা নক্ষত্রকেই সে ভোগ করবে কেতু পরবর্তী আরও 6টা মাস, এবং রাহুও রবির একটা নবাংশ বাকি থাকবে, একটা নবাংশ ভোগ করা, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের একটা নবাংশ। তো সেই হিসাবে উল্টো দিকে তারা চলতে থাকবে। রাহুর যেহেতু ইমিডিয়েট কোনো নক্ষত্র চেঞ্জ নেই, নর্মালি ঘর চেঞ্জ যখন হবে 12ই এপ্রিল, তার 8-10 দিন আগে নর্মাল ঘর ভিত্তিক যে পরিবর্তন হয় সেটা বলবো। আজকে যে অংশটা নিয়ে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশির লাস্ট 3°20', যেই 3°20' কেতু আগামী 8ই ফেব্রুয়ারি থেকে 12ই এপ্রিল পর্যন্ত ভোগ করবে, যে 3°20'। এই নবাংশতে কেতু থাকবে কর্কট রাশিতে, চন্দ্রের ঘরে। এই সময় সামগ্রিক ফল কি হবে সেই আলোচনাটা করব। এটা কিন্তু কখনোই ভাববেন না যে আমি তুলা রাশিতে কেতুর অবস্থান বা মেষ রাশিতে রাহুর অবস্থান এখনই বলছি, কারণ এটা টু আর্লি টু সে, বলার কোনো প্রয়োজন নেই এখন। আমি আপনাদের দুটো জিনিস তার আগে বলে দিই। অ্যাকচুয়ালি কেতুর প্রকৃতি কি? কেতু বলে তো কেউ নেই অ্যাকচুয়ালি রাহু অ্যাকচুয়াল ডেমন। তার দেহ মস্তকের নিচের অংশ, তাকে আমরা কেতু হিসাবে ডিনোট করি। অনেকে কেতুকে স্পিরিচুয়ালিটি অনেক কিছুর সাথে যুক্তভুক্ত করে। আমি আধুনিককালের বেশ কিছু পুস্তকে দেখেছি। আমার কাছে যে সমস্ত বইপত্র এখনও কিছু এক্সিস্টিং আছে, তাতে কোনো জায়গায় সব কিছু লেখা নেই। কেউ যদি আমার সাথে ওপেনলি বসতে চায়, আমি তাকে দেখাতে পারি, কোথাও লেখা নেই এ সম্পর্কে। সব থেকে বড় কথা, পণ্ডিতরা নিরুত্তর থেকেছেন। পণ্ডিতরা কখনো সমালোচনা করেন না আমাদের মতন। পণ্ডিতরা যখন খারাপ দেখেন, ভালো হলে তার প্রশংসা করেন, সমালোচনা করেন না, সেটাকে জাস্ট টাচ দিয়ে বেরিয়ে যান। কারণ তিনি যে সময় পণ্ডিতরা যখন এ সময় মুনি ঋষিরা এই পুস্তকগুলো লিখেছেন, তখনকার মানুষের যে নর্মাল লেভেল অফ ইন্টেলিজেন্স যেটা ছিল, সেটা আমাদের বর্তমান মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি। তারা শুনে মুখস্থ রাখতে পারতেন, তাদের ব্রেন ক্যাপাসিটি এত বেশি ছিল, কারণ তারা উল্টোপাল্টা চিন্তা করতেন না। তো মস্তিষ্কটা তাদের গার্বেজ স্টোর ছিল না, তারা কাজের জিনিসটা মাথায় রাখতেন। তো সেই কারণে আমরা যেটাকে বলি ওরাল ট্রেডিশন, অর্থাৎ একটা আমার গুরুদেব যখন গীতা পাঠ করেন তখন নর্মাল পাঠ করেন, কখনো কোনো দিন বই নিয়ে পাঠ করতে হয় না তাকে,
অর্থাৎ 577টা ভগবানের শ্লোক সম্পূর্ণ তার মুখস্থ, এবং শুধু মুখস্থ নয়, তার সম্পূর্ণ ব্যাখ্যান সহ মুখস্থ। সে ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারবেন তার উপরে। তো সেই রকম ক্ষমতা এ যুগে খুব কম গুণী মানুষের আছে। আমি তাদের মধ্যে দু একজনকে চিনি বা যোগাযোগ আছে। তাদের গুণ সম্পর্কে বলতে গেলে আমার একটা অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন না, মানে আপনাদের বোর ফিল হবে শুনতে। তারা এত শ্রুতিধর, এবং শুধু শ্রুতিধর বা তাদের শুধু এরকম নয় যে তারা শুধু মনে রাখতে পারেন, তাদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ডও খুব মারাত্মক। তারা জীবনে অতিরিক্ত গুণী হওয়া সত্ত্বেও তারা কোনোদিন কোনো কিছু মেটেরিয়াল জিনিসের পেছনে দৌড়ায়নি। তাদের খাদ্য ঈশ্বর জুগিয়ে দেয়, নর্মাল থাকেন, দিব্যি আছে, আমার আমার আপনার থেকে অনেক শান্তিতে আছে। তো এই কেতু সম্পর্কে যেটা বলা হয়েছে, কেতু বলে অ্যাকচুয়াল কেউ নেই, অ্যাকচুয়াল হচ্ছে রাহু। রাহু হচ্ছে ডেমন। সেই ডেমনকে যখন সমুদ্র মন্থন চলছিল, আপনারা সে ঘটনা সবাই জান, তখন রাহু বুঝতে পারে যে ভগবান তখন মোহিনী রূপে রয়েছে। ভগবানের তখন অনেকগুলো বাইফার্কেটেড রূপ রয়েছে। সে কূর্ম রূপে, তার উপরে মন্দার পর্বত রয়েছে। সে তখন সে কূর্ম রূপে রয়েছে, সেগুলো সবই তার অংশাবতার। তার উপরে সে মোহিনী রূপে আছে। তার উপরে সে যখন আমাদের ঔষধি নিয়ে বেরিয়েছে, সেও ভগবানের একটা কলা অবতার, যার হাতে সম্পূর্ণ অমৃত রয়েছে। তো অনেকগুলো মানে তার অংশ এবং কলা অবতার একসাথে পারফর্ম করছে, কিন্তু সবকটাই কিন্তু তার ডেরিভেটিভসের পার্ট, সবকটাই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর অংশাবতার। অর্থাৎ মূল ভগবানের ডেরিভেটিভ ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, অনেক ডেরিভেটিভ, এবং তার ডেরিভেটিভ হচ্ছে এরা সমস্ত। তো সেই হিসাবে সে মোহিনীকে সে দেখতে পায় যে রাক্ষসদের অ্যাকচুয়ালি যেটা দেওয়া হচ্ছে সেটা অমৃত নয়, তো দেবতাদের দেওয়া হচ্ছে। তখন সে ছদ্মবেশে দেবতাদের মধ্যে ঢুকে পড়ে। প্রথম দেখুন ইলিউশন, ছদ্মবেশে ঢুকে পড়ে। সূর্য এবং চন্দ্র তাকে চিনিয়ে দেয়। ভগবান তখন সুদর্শন দিয়ে তার মস্তিষ্ক খণ্ডন করে দেয়। যেহেতু গলায় তার অমৃতটা চলে গেছিল, সেহেতু তিনি অমর হয়ে থাকেন। অর্থাৎ এটা পুরোটাই ভগবানের নিজস্ব যোগে। বারবার বলছিলাম ভগবান যোগেশ্বর, কলা মানে কৌশল সবসময় তিনিই করেন। তাকে এখানে রাখবেন, এটা আগেই প্রিপ্ল্যান ছিল। নাটকটা তিনিই রচনা, সংলাপটা তিনিই রচনা করেন, ডাইরেকশনও তিনি দেন, অভিনয়ও তিনি করেন, এবং সবাইকে অভিনয় করতেও বাধ্য করেন। পুরো পুরো পারফরমেন্সটাই তার অনুসারে হয়। কিন্তু তিনি নিজে কখনো কর্মের ভূমিকায় থাকেন না, তিনি অকর্মের ভূমিকায় থাকেন। তিনি কোনো কাজের লাভ নেন না কখনো কোনো কিছু, কারণ সব কিছুই তার। তিনি কি লাভ নেবেন কোনো কিছুতে, পুরো স্ক্রিপ্ট। তো সেই হিসাবে রাহুর সেখান থেকে সৃষ্টি হয়। এবার রাহু এবং কেতুকে সৌরজগতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সূর্য এবং চন্দ্রের সাথে ন্যাচারালি তার একটা নেগেটিভ আসপেক্ট তৈরি হয় জন্মসূত্রে, কারণ তার ন্যাচারাল যে প্রকৃতি সেটাকে ওরা চিনিয়ে দিয়েছিল বলে এমন ওদের শত্রু বানানো। ভগবানকে নিজে চিনতেন না, সবই চিনতেন, দেখেই বুঝতে পারছে, কিন্তু ওদের বানালো। তার মানে সেখানে একটা কৌশল আছে এখানে। এই কৌশলগুলো ভগবান রচনা করেন এই কারণে, তার কারণ আমাদের যাতে জীবনের মধ্যে মোবিলিটি থাকে। আমরা যদি মোবিলিটি লেস হয়ে যাই, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি সমস্ত কাজের এই ষড়রিপুর মধ্যে, ন্যাচারাল মানুষ যারা ষড়রিপুর মধ্যে থাকার জন্য এই কাজগুলো তৈরি করেন। অর্থাৎ কখনো রবি রাহুর আসপেক্টে চলে আসবে, কখনো চন্দ্র আসবে, সেই অনুসারে আমাদের উপর ইম্প্যাক্ট হবে। সেই ইম্প্যাক্টের নেগেটিভ পজিটিভ যা হবে সেটা আমাদের সমাজের উপর প্রয়োগ হবে, তার উপর একটা ইম্প্যাক্ট হবে। অর্থাৎ এগুলো সব বর্ণিত আছে আগে থেকে, সেই বর্ণিত কাহিনী অনুসারে সেটা চলতে থাকে। তো তার পুরো চিত্রনাট্যটা ভগবান তৈরি করে পাঠিয়ে দেন সমস্তভাবে। তো অ্যাকচুয়ালি আমাদের কেতুর প্রকৃতিটা কি হয়, বহু মানুষ কেতুকে নিয়ে বিভিন্ন রকম কথা বলেন আর কি, আমি শুনি খুব অমৃত পান করায় অমুক তমুক, এসব আমাকে অনেক লোক SMS করেন এরকম, যারা কেতুর দশা ভোগ করেছেন, মানে যাদের জন্মছকে
স্যাটার্ন একটু দুর্বল আছে এবং কেতুর দশা ভোগ করেছে, তারা খুব হাড়ে হাড়ে জানে কি দশা ভোগ করেছে। তাদের শনি অত্যন্ত স্ট্রং আছে ছকে, তারা অতটা প্রভাব পায় না, বেরিয়ে যায়। কিন্তু যাদের থাকে না তারা জানে কেতু কি জিনিস। তো যাই হোক, কেতু হচ্ছে যে কোনো জিনিসের কনসিল পার্ট, অর্থাৎ যেটা দেখা যায় না, যেটা শোনা যায় না, যেটা বোঝা যায় না ওপর থেকে। কেতুর অ্যাকচুয়ালি দেখুন, বহু মানুষ, বহু পণ্ডিত যেটা বলেছেন যে কেতুর যেহেতু মস্তকটা তার সমসপ্তমে অবস্থান করে, অ্যাকচুয়ালি রাহু যেটা, তো সুতরাং সে চিন্তা করতে পারে না, সে সব কিছু করতে পারে, তার ইম্প্যাক্ট আছে, সমসপ্তমে আছে মানেই তার ইম্প্যাক্ট আছে, দৃষ্ট বা যুক্ত, তারই তো শরীরের অংশ। তাহলে তো সমসপ্তমে রাখতো না, তাহলে তাদের এরকম একটা রাখতো চতুর্থ দশমে রাখতো, তাদের মধ্যে কোনো আসপেক্ট তৈরি হতো না। ডিভাইড এই কারণে করেছে, তার কারণ দুজনের যাতে কম্বিনেশনটা চলে। আমি অনেকবার বলেছি যে আমাদের সূর্যকে পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে এবং চাঁদ যে কক্ষপথে আবার পৃথিবীকে পরিভ্রমণ করে, এই দুটো কক্ষপথের মধ্যে যে কাট অফ পয়েন্টটা থাকে, সেটা ওপরের দিকের যে কাট অফ পয়েন্টটা, সেই কাট অফ পয়েন্টটাকে আমরা রাহু বলি, নিচের দিকের কাট অফ পয়েন্টটাকে কেতু বলি। তো দুজনকে একটা লাইন টানলে সেটা দুটো ভাগেই ভাগ করে সব কিছুকে, সেটাতে একটা ভাগে ভাগ করবে না। তো সেই কারণে নবগ্রহ যে আমরা বলি, অ্যাকচুয়ালি তো নবগ্রহ নয়, অ্যাকচুয়ালি পঞ্চগ্রহ, 5টা গ্রহ। সূর্য চন্দ্র কোনো গ্রহ নয়, রাহু কেতু কোনো গ্রহ নয়, রাহু কেতুকে তো দেখাও যায় না, কিন্তু তাদের ইম্প্যাক্টটা বোঝা যায়। তো সেই ইম্প্যাক্টটা কি না, সব কিছু গুপ্ত এবং সব কিছু কনসিল্ড, কোনো কিছু বোঝা যাবে না। জড়তা, ইনার্শিয়া, ন্যাচারাল প্রকৃতি, প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনবেন। আবার এপ্রিল মাসে আমি রিপিট করব, তখন অন্য ফর্মে। কোনো কাজকে সময় হতে না দেওয়া, অর্থাৎ যে কোনো কাজকে ডেফার্ড করা, খুব সন্তর্পণে পাপ কর্ম করা, অর্থাৎ তিনি কনসিয়াসলি অন্যায় কাজ করছেন, তিনি জানেন এটা অন্যায় কিন্তু তা সত্ত্বেও করছেন। এটা হচ্ছে যাদের আমরা বলি হ্যাবিচুয়াল অফেন্ডার, যারা ক্রিমিনাল হয়। ক্রিমিনাল কোথায় হয়? মাইন্ডে হয়। ফাংশনটা তো সে মাইন্ডে ডাইরেকশনে করে, মস্তিষ্কে ক্রিমিনাল হয়। যারা জুরিসপ্রুডেন্স পড়েছেন তারা জানেন। তো এই হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার। অনেকে দেখবেন যে ক্লেপ্টোম্যানিক আছে, একটা পেন দেখলো পকেটে ঢুকিয়ে নিল, সেই মানুষটার হয়তো কোটিপতি মানুষ, তার একটা 5 টাকার পেনের দরকার পড়ে না। ক্লেপ্টোমেনিয়া, তার কোনো বস্তু দেখলেই পড়ে রয়েছে সেটাকে তার লাভ করবার ইচ্ছে তৈরি হয়। এদের হরোস্কোপ আমি দেখেছি, এই ধরনের মানুষের খুব গন্ডগোলের হরোস্কোপ থাকে। কিছুদিন আগে ভিডিও একটা ভাইরাল হয়েছিল যে বেশ কিছু মানুষ বিদেশের একটা হোটেল থেকে বেশ কিছু বিখ্যাত লোক চামচ নাকি স্পুন কি চুরি করছে। এরা হচ্ছে দেখুন কত, তার কি বাড়িতে স্পুন নেই? কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার, কোনো কিছুকে ত্যাগ করে আসতে পারে না, অর্থাৎ আমি সব নেব। এই সব নেওয়া প্রকৃতি একমাত্র মানুষের আছে, কোনো পশু প্রাণীর নেই। আমি আলোচনায় আপনাদের অনেকবার বলেছি, বিয়ে বাড়িতে খেতে যাবে দেখবেন হাতে করে প্যাকেট নিয়ে আসে, বাড়িতে কেউ যায়নি তার জন্য। কোনো পশু পাখি যায় দেখেছেন, একমাত্র মা পশু পাখি, বিশেষ করে পাখি যারা ঠোঁট দ্বারা খাবার খাওয়ায় বাচ্চাদের, তারা ঠোঁটে করে খাবার নিয়ে যায় বাচ্চাকে খাওয়ানোর জন্য, নিজে স্টোর করে রাখার জন্য না। বাড়িতে কোনো ফ্রিজ নেই যেখানে গিয়ে রেখে দেবে। ও এই বিশ্বাস আছে যে আমাকে সৃষ্টি করেছে সে পরের দিনও আমাকে খেতে দেবে। এই বিশ্বাসটা মানুষের নেই একমাত্র। মানুষ দেখবেন রেশনের দোকানে দাঁড়িয়ে লাইন ঝগড়া করছে, কেরোসিন তেল নিতে গিয়ে ঝগড়া করছে, ইভেন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমি দেখেছি খুব দামি দামি গাড়ি চড়ে আসা লোকেরাও কে আগে যাবে তে নিয়ে ঝগড়া করছে। সমস্ত জায়গায় ঝগড়া, অর্থাৎ কোনো বিশ্বাসই নেই সেখানে। আচ্ছা, সব কিছু নিঃশব্দে অন্যায় করা, সাইলেন্টলি ইললেজিটিমেট ওয়ার্ক করা, তার মধ্যে সামাজিক সম্মানহানি, সোশ্যাল ডিফামেশন করা কেতুর একটা সব থেকে বড় নেগেটিভ কাজ। মিথ্যে বলা, মিথ্যে বলা তো বলতেই হবে, মিথ্যে না বললে সে ইলিউশন তৈরি করতে পারবে না। আচ্ছা, কোনো ইকোনমিক ফ্রড, এই যে বড় বড় ফ্রড হয়, বিভিন্ন রকম ইকোনমিক ফ্রড সারা পৃথিবীব্যাপী সারা জীবন ধরে ঘটেছে। অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা জানি না, কিন্তু এই সমস্ত ফ্রডের পেছনে কেতু ইজ দেয়ার। রাহু অবশ্যই থাকে, কেতু আছে মানে তো রাহু আছে সমসপ্তমে বসে। কখনো ভাববেন না যে কেতু কাজটা একা করছে, রাহুও রয়েছে। তো খুব জঘন্য অবৈধ সম্পর্ক স্থাপন করা, এর বেশি আমি এই টপিকটার উপরে আর কিছু বলবো না।
নিজেকে প্রলুব্ধ করা, অর্থাৎ নিজেকে একটা প্রোডাক্ট তৈরি করা, খুব খারাপ ভাষা বলছি, অন্যের কাছে অ্যালিওর্ড হওয়ার মতন চোখে সেরকম একটা অবস্থা তৈরি করা, খুব শ্যাবি, খুব নোংরা দেখাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে থাকা। তো অপরাধ জগৎ যেটা, তার সাথে গোপনে একটা সংযোগ থাকা বা অপরাধমূলক কাজকর্ম করার একটা বেসিক নোশন তার মধ্যে সবসময় থাকবে, সেটা হচ্ছে কেতুর একদম বেসিক প্রকৃতি। সব কিছু ব্যাপারে গুপ্ত রাখা, খুব পরিষ্কার বুঝে নিন, এর সাথে কোনো স্পিরিচুয়ালিটি কোনো কিছু সম্পর্ক নেই। এ একটা টোটালি, এই জানি না এ কোন বইতে আছে বা কোথা থেকে কেউ যদি পান কোনো বিখ্যাত, অন্তত 1000 বছরের মধ্যে লেখা কোনো বিখ্যাত বই, যেটার যদি সংস্কৃতেও পান আমাকে দেবেন, আমি সেটা পড়তে জানি, আমি পাঠোদ্ধার করে দেখবো যে এটা সত্যিকারের কেউ লিখেছে কিনা। তর্জমা করা কোনো বই আমাকে দেবেন না। আমাকে তো সারাদিন প্রচুর লোক SMS পাঠান, আমাকে এই রিলেটেড কোনো লেখা পেলে পাঠাবেন। স্পিরিচুয়ালিটির সাথে আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, শাস্ত্রে কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই কেতু আছে মানে তার সমসপ্তমে রাহু আছে। মনে করুন, বহু লোক বলে বৃহস্পতি কেতু যুক্ত হলো, এবার কেতু বৃহস্পতিকে কি স্পিরিচুয়ালিটির কি সব পাঠ পড়াবে, অমুক তমুক। তো সমসপ্তমে তো রাহু রয়েছে, ও তো দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। আমি যদি ধরেও নিই যে কেতু খুব পবিত্র, আমি যদি একটা ক্রিমিনাল হই, তা আমার শুধু কি মস্তিষ্কটা ক্রিমিনাল, আমার দেহটা ক্রিমিনাল নয়? এরকম কি কখনো হয়েছে যে শুধু মস্তিষ্কটাকে মেরে দেওয়া হবে, বডিটাকে কোনোভাবে বাঁচিয়ে রাখা হলো? কারোর প্রাণদণ্ড হলো, জঘন্য অপরাধ করেছে, কোনো কালপেবল হোমিসাইডের সাথে যুক্ত কোনো মানুষ, তার প্রাণদণ্ড হয়েছে, রাষ্ট্র তাকে প্রাণদণ্ড দিয়েছে, তার কি এরকম হবে যে কখনো মস্তিষ্কটাই মেরে ফেলো, বডিটাকে বাঁচিয়ে রাখো? বডিটা তো অপরাধ করেনি, বডিটা ডাইরেকশন নিয়েছে। অ্যাবেটমেন্ট বলে একটা কথা আছে, কুকার্যে সহযোগ। IPC যারা পড়েছেন 107 নম্বর সেকশনে বলা আছে কুকার্যে সহযোগ। একটা লোক যদি চুরি করতে যায়, 5টা লোক যদি পাহারা দেয় দাঁড়িয়ে, একজন হয়তো গাড়ি স্টার্ট দিয়ে রয়েছে, একজন পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে চোরটা গেছে, আমার বন্ধু আর কি, চুরি করে নিয়ে আসবে, তারপরে ভাগ হবে, তো এই তিনজনেরই এক সাজা হবে। সেকশন 378-এ তিনজনেরই এক সাজা হবে, পরিষ্কার মাথায় রাখবেন। কুকার্য যে করে, আপনার হাত যদি করে, আপনার হাতের আলাদা করে কোনো ক্ষমা নেই। আপনার, যার আইনের ভাষায় লেখা আছে বডি এবং মাইন্ড দুজনেই এই অপরাধের জন্য সম্পূর্ণভাবে সম্পৃক্ত আছে, সুতরাং দুজনেরই একসাথে শাস্তি হবে, পানিশমেন্ট আলাদা আলাদা হয় না। আর ক্রিমিনাল পানিশমেন্ট সবসময় ইন্ডিভিজুয়াল হয়, গ্রুপে পানিশমেন্ট হয় না কখনো। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আইনটা আমার পড়া আছে স্পেসিফিক্যালি। তো খুব মানে যারা বইগুলো লেখেন তারা শুধু তর্জমা করেন অ্যাকচুয়ালি, হয়তো মুনি ঋষি সেটা লেখেনই, কিন্তু যিনি তর্জমা করেছেন তিনি কোনোদিন শাস্ত্র পড়েননি, তিনি শুধু যা দেখছেন তাই লিখে যাচ্ছেন। তিনি সংস্কৃত এবং বাংলা দুটো জানেন, তর্জমাটা করতে জানেন, লিটারেল তর্জমা বলে এটাকে। এটাতে এভাবে হয় না কাজ কখনো। তো খুব মাইনিউটলি শুনে নিন। আমার মাথাটা যদি এরম হয় যে আমি যদি একটা ডেমন মানে কি, তার থটস ডেভিল, সে মায়াতে বিশ্বাস করে, যে ক্যারেক্টারগুলো বললাম সেটা রাহুরও সেম ক্যারেক্টার, তার সাথে রাহুর আরও কিছু অ্যাডিশনাল ক্যারেক্টার আছে। তো সেই হিসেবে খুব স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করুন, এই গুণগুলো যখন কেতুর মধ্যে থাকবে, সে কি করে বৃহস্পতি বা শনি বা রবি যার সাথেই যুক্ত, সে কি করে তাকে কি পাঠ করাবে, কোথা থেকে পাঠ করাবে। দ্বাদশে কেতু থাকলে নাকি অনেক কিছু হয়, আমি কোনোদিন দেখিনি কিছু হয়, কোনোদিন দেখিনি। 40-50 হাজার হরস্কোপ দেখেছি, কোনোদিন দেখিনি। খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সমস্ত অ্যানালাইজ করে নেবেন। বিশাখা নক্ষত্রের প্রকৃতি নিয়ে আপনাদের বহুদিন আগে বলেছিলাম। বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির যে যতগুলো নক্ষত্র আছে তার মধ্যে সবচেয়ে তামস নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। বৃহস্পতির সব থেকে, যদি 3টে নক্ষত্রের গুণমান বিচার করেন, বৃহস্পতির সবকটা নক্ষত্রই একটা ঘরে 3টে চরণ, একটা চরণ আরেকটা ঘরে, এইভাবে থাকে, এবং সবকটাই সবার সাথে 9th-5th সম্পর্কে থাকে, সব নক্ষত্রের ক্ষেত্রেই তাই। 27টা তো 3 নং 27, মানে 9বার পরপরই তো হবে প্রত্যেক কটা। তো পুনর্বসু নক্ষত্র আছে মিথুন রাশির 20 ডিগ্রি থেকে কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত।
বিশাখা আছে এখানে আমাদের তুলার 20 ডিগ্রি থেকে আমাদের বৃশ্চিকের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। 25 নম্বর নক্ষত্র আছে কুম্ভ রাশির 20 ডিগ্রি থেকে মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তো এই যে স্ট্রাকচার বৃহস্পতি দুটো করে ঘরকে আসপেক্টে রেখেছে, যাতে যতটা সাত্ত্বিক কিছু মেটেরিয়াল গুণ যাতে সে সেখানে দিতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, কেতু যখন নিয়ে নেবে তার নক্ষত্রে, এতদিন স্যাটার্নের নক্ষত্রে ছিল, স্যাটার্নের নক্ষত্রে থাকতে যথেষ্ট অপরাধমূলক কাজকর্ম করেছে সারা পৃথিবীব্যাপী, বৃহস্পতির বেলাও তাই করবে অ্যাকচুয়ালি। এবং এই নক্ষত্রের যেটা অনুরাধা কিন্তু অত্যন্ত গুণী নক্ষত্র, আলোচনা হয়েছে আপনারাও জানেন। কিন্তু এই বিশাখা নক্ষত্রের মধ্যে সবসময় একটা হটি প্রাউডি মেন্টালিটি থাকে। বিজয়ের তোরণ আপনাদের মনে আছে হয়তো, আমি বলেছিলাম বিজয়ের স্তম্ভ তোরণ, সেটা বাড়ির যে মেন দাঁড় বা কোনো একটা আমি জয় পেয়েছি, জয়ের পরে আমি একটা তোরণ নির্মাণ করে দিলাম, আমার সিম্বল অফ ভিক্টরি। তো সেইখানে বিশাখা ব্যবহৃত হয়। 5 স্টার কনস্টিলিয়েশন, একটা 5টা নক্ষত্র মিলে, 4 স্টার কনস্টিলিয়েশন, 4টে নক্ষত্র মিলে একটা বিজয় তোরণের মতন অবস্থা তৈরি করে। এই নক্ষত্রের যেটা সব থেকে, আমি নেগেটিভটা নিয়ে বলছি, পজিটিভটা নিয়ে পরে আসছি। সব থেকে নেগেটিভ হচ্ছে এই ভীষণ একরোখা নক্ষত্র, অর্থাৎ এ একদিকে চলে, আপনি মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক করাতে পারবেন না। 2 নম্বর হচ্ছে এ হচ্ছে স্ম্লেচ্ছ। এবার আপনারা ভাববেন যে এটা কি কোনো স্ম্লেচ্ছ মানে যে আউটকাস্ট মানে এটা কি অ্যাকচুয়ালি? আউটকাস্ট কি কোনো মানুষের বর্ণ জাতিতে হয়? তা নয়, তার ধর্মে হয়, তার প্রকৃতিতে হয়। ধর্ম মানে কি? তার প্রকৃতি, যেটা থেকে বিচ্ছিন্ন করলে তার অ্যাকচুয়াল প্রকৃতি ডাইলিউট হয়ে যায়। চিনির কাজ মিষ্টি করা, সে যদি হঠাৎ ঝালের স্বাদ দেয় তাহলে সেটা কি চিনি থাকবে? সেটা তো লঙ্কা হয়ে যাবে। ঠিক সেরকম এই স্ম্লেচ্ছ হচ্ছে সে আউটকাস্ট। এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটারই স্পিরিচুয়াল ব্যাখ্যা রয়েছে, মুনি ঋষিরা দিয়েছেন, সেটার অপব্যাখ্যার দিকে যাবেন না শব্দটার। তো সেখানে পরিষ্কার বলা রয়েছে। এই নক্ষত্রকে কেন স্ম্লেচ্ছ বলছে? এই নক্ষত্রের যে ঘরগুলো যে ভোগ করে সেটা মেষ থেকে কর্কট পর্যন্ত, এই 4টে ঘরই হচ্ছে সম্পূর্ণ মেটেরিয়াল রুম। আমাদের ছকের 1 থেকে 8 নম্বর যে রুম আছে, অর্থাৎ মেষ থেকে বৃশ্চিক পর্যন্ত সবকটাই মেটেরিয়াল আসপেক্ট। 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে প্রথম দিকে স্পিরিচুয়াল নলেজটা শুরু হচ্ছে মেটেরিয়াল মাধ্যমে, তারপরে পূর্ণ স্পিরিচুয়াল, তারপরে আবার মেটেরিয়াল, এইভাবে পুরো বাউন্ডেশনটা থাকে। তো এখানে 4টে জায়গায় হচ্ছে ফুল মেটেরিয়াল শুধু নয়, 1 থেকে 4 নম্বর রুম বাউন্ডেড। এই 4টে রুমের চাওয়া পাওয়া সব সময় অনেক বেশি থাকে, ন্যাচারাল যে ডিমান্ড থাকে তার থেকে অনেক বেশি থাকে। এবং বৃশ্চিকের ঘর কভার করছে, এবং তুলার ঘর, তুলা এবং বৃশ্চিক, আমাদের 8টা রুমের মধ্যে রবির পরে কেউ যদি সব থেকে বেশি মেটেরিয়াল গুণ সম্পন্ন হয়, সেটা হচ্ছে তুলা রাশি, শুক্র। এবং তার বৃষের থেকেও বেশি আছে তার গুণ। তুলার এটা মূল ত্রিকোণ, শুক্রের এটা মূল ত্রিকোণ ঘর, পাওয়ারফুল ঘর। তো এবং বৃশ্চিকও তাই, এবং বৃশ্চিক সে কাজটা গুপ্তভাবে করে, আপনি ধরতেই পারবেন না। এবং এই গুপ্ততাটা মিলে যাচ্ছে, বৃশ্চিকের ঘরে কেতু আছে এবং সে থাকবে বিশাখা নক্ষত্রে। এবং বিশাখা নক্ষত্রের আরও কিছু প্রকৃতি আপনাদের আমি জাস্ট বলে দিই। সেটা হচ্ছে বিশাখা নক্ষত্রে মেল টাইগার যুক্ত থাকে, অর্থাৎ সিংহ এর সাথে যুক্ত থাকে, অর্থাৎ তেজি, খুব কারোর কথা সে শুনবে না, ডমিনেটিং ক্যারেক্টার। বার্ড আছে হক, এবং ট্রি আছে নাগবৃক্ষ। জাস্ট রিকল করুন, আমি অনুষ্ঠানে বলেছিলাম আপনাদের। তো এর প্রকৃতিটা দেখুন, ভীষণভাবে মেটেরিয়াল, কোনো স্পিরিচুয়ালিটির নামগন্ধ নেই। এবং যে বড় দেবতার সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন ভগবান, যাকে নির্মাণ কার্য দিয়েছেন তিনি হচ্ছেন বিধাতা, ব্রহ্মা, পরিষ্কার ব্যাপার।
এর সাথে যুক্ত, অর্থাৎ সৃষ্টিকার্য আছে এর সাথে। এবার যখনই কেতু এর সংস্পর্শে ঢুকে যাবে, কেতু কি করবে দেখুন, কেতু থাকবে উল্টো দিকে, রাহু থাকবে আমাদের মেষ রাশিতে, এবং এই নক্ষত্রের, কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকবে। নাম্বার 2 হচ্ছে এই কেতু থেকে পরিষ্কার 4th হাউসে বসে থাকবে বৃহস্পতি, সে রাহু নক্ষত্রে আছে এবং সে মার্চ মাসে 2 তারিখ অবধি থাকবে। এবং 3rd হাউসে, এই কেতু থেকে 3rd হাউসে শনি আছে। অন্যান্য ছোট গ্রহদের কথা বাদ দিন, মানে রবিকে আমি ধরছি না আলোচনায়, বুধকে আপনি ছেড়ে দিন, শুক্রকে, মঙ্গলকে ছেড়ে দিন, মানে কেতু অবস্থান করছে। তো এই অবস্থানকালে যেটা প্রথম করবে, এই বিশাখা নক্ষত্র সবসময় যেটা করে, যে কোনো জিনিসের যৌথ জয়েন্ট কাজকে খুব প্রায়োরিটি দেয়। একসাথে অনেকে মিলে একটা কাজ করছে, মনে করুন একটা একটা প্রোডাকশন সেন্টার চলছে, তো 10 জন 15 জন লোক সেখানে কাজ করছে, বা একটা বিজনেস চলছে, তো 5 জন হয়তো তার ডাইরেক্টরস আছেন, তো তারা কাজ করছে। এদের মধ্যে না সম্পর্কের গন্ডগোল করবে, অর্থাৎ মতানৈক্য তৈরি করবে যে কোনো জায়গায়। আমি একদম যে কথাগুলো বলছি একটু মাথায় রেখে দেবেন। ম্যারেজ, বিবাহের জায়গায়, বিবাহ তো একটা যৌথ কাজ, একজন পাত্র পাত্রী মিলে একটা বিবাহ ইনস্টিটিউশন সংগঠিত হয়, সমস্যা তৈরি করবে। কার কার ক্ষেত্রে করবে সেটা পরে আসছি, মানে স্পেসিফিক্যালি বেশি করবে বা কম করবে, কিন্তু অ্যাজ এ হোল আমি যে অ্যাবস্ট্রাক্টটা বলছি সেটা সবার উপরেই কম বেশি হবে। বাড়ি, যৌথ পরিবার আছে, ভেঙে যেতে পারে কোনো কারণে, রান্নাঘরগুলো সেপারেট হয়ে যেতে পারে। আচ্ছা, নিজের চূড়ান্ত নৈতিক অধঃপতন হতে পারে। নৈতিক অধঃপতন কোথায় হবে? কর্কট লগ্নের ক্ষেত্রে বেশি প্রবাবিলিটি আছে। কর্কট লগ্ন স্পেসিফিক 9th হাউসের লর্ডে আছে, লর্ডের, এবং 6th হাউসের লর্ডেও আছে, তো স্পেসিফিক প্রবাবিলিটি আছে এর ডিজেনারেশন হওয়া। যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু খুব সাবধানে চলবেন, খুব সাবধানে চলবেন। অনেক সময় দেখবেন বাড়ি থেকে এক্সকমিউনিকেটেড হয়ে যায় অনেকে, বা বাড়ি থেকে হারিয়ে যায় অনেক সময় অনেক ক্যারেক্টার, পরবর্তীকালে তাকে খুঁজে পাওয়া যায় না, বা এই ধরনের বিভিন্ন ঘটনার সৃষ্টি হয়। তো সেটা কিন্তু এই সময় হওয়ার একটা যোগ আছে, এই সময় যোগ আছে। আচ্ছা, বাড়ির যে মেন ফটক, তোরণ, গৃহদ্বার, সেখানে কোনোভাবে আঘাত, চোট, বা অনেক সময় বাড়িতে বিভিন্ন, মানে খুব খারাপ জিনিস বলছি, দুষ্কৃতি, মনে করুন বাড়ির গৃহদ্বার ভেঙে দেওয়া, কোনোভাবে ভেঙে ঢোকা, ফোর্সফুলি কারোর ঘরে ঢোকা, সেই ধরনের প্রবাবিলিটি এখানে রয়েছে। যারা বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত, স্পেশালি গ্রাউন্ড স্পোর্টস যাকে বলা যায়, তারা কিন্তু বোন রিলেটেড জায়গায় খুব খেয়াল রাখবেন, স্পেশালি কোমর থেকে পা পর্যন্ত অংশে। এটা কিন্তু মকর লগ্নের জন্য স্পেসিফিক্যালি বলছি, মকর এবং কুম্ভ দুজনের জন্য বোন রিলেটেড জায়গায় কোমর থেকে পা চোট লাগতে পারে, অ্যাঙ্কেল ঘুরে যেতে পারে, বা কোনোভাবে আপনি দৌড়াচ্ছেন বুঝতে পারবেন না, কোথাও হয়তো কোনো ছোট অসমান জমি আছে, এরকম। অর্থাৎ আপনি ধোকা, ইলিউশন দ্বারা আপনার সমস্যা তৈরি হতে পারে এখানে। আচ্ছা, 4 নম্বর যেটা বলে দিই সেটা হচ্ছে এক্সপেন্ডিচারকে কন্ট্রোল রাখবেন। প্রচুর খরচা করিয়ে দেবে কিন্তু, এবং খুব বাজে খরচা, পরবর্তীকালে মনে হবে খরচাটা না করলে ভালো হতো, এবং একটা হিউজ এনার্জি আপনার মধ্যে তৈরি করবে, সদা ব্যস্ত রাখবে আপনাকে, সদা ব্যস্ত। সিংহ লগ্নের যাদের লগ্নস্ফুট মোটামুটি 20 ডিগ্রির ওপরে আছে, খুব মন দিয়ে শুনবেন, 20 ডিগ্রির ওপরে আছে, মানে তুলা রাশি যাদের নবাংশে লগ্ন বেরোয়, তুলা থেকে তুলা, বৃশ্চিক এবং ধনু যাদের নবাংশ বেরোয়, তারা খুব সাবধানে থাকবেন এ সময়। সাবধানে মানে ফিজিক্যালি আপার অ্যাবডোমিনাল পোর্শন থেকে মিডিল অ্যাবডোমিনাল পোর্শন পর্যন্ত অংশ সাবধানে থাকবেন। পিঠ পোর্শন, পিঠের একদম থোরাসিক ল্যাম্বার, এই যে পোর্শন আছে আমাদের মেরুদণ্ডের, সেই অংশের হাড় গোড় যাতে সাবধান থাকে, সেটা খেয়াল রাখবেন। এবং ডান দিকের শোল্ডার, রাইট শোল্ডার, সেখানে যেন চোটাঘাত না লাগে সেটা খেয়াল রাখবেন। যারা একটু শর্ট হাইট, মানে মোটামুটি পুরুষ মানুষ কিন্তু 5 ফুট 5 ইঞ্চির নিচে লম্বা যারা আছেন, তারা যদি এমন কোনো কাজ করেন, যে কোনো
ধরুন কোনো ইঞ্জিনিয়ার, কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো যন্ত্রপাতির মধ্যে ঢুকে কাজ করতে হচ্ছে বা গাড়ির নিচে গিয়ে কাজ করতে হচ্ছে, খুব সাবধানে কাজ করবেন, ভেরি কেয়ারফুলি, অর্থাৎ পুরো জায়গাটার যাতে ভিত্তিপ্রস্তরটা ঠিকমতো তৈরি করে তারপরে কাজে যাবেন। ভয় পাবেন না অযথা, অ্যালার্ট থাকবেন। আচ্ছা, সিংহ লগ্নের ক্ষেত্রে যাদের লগ্নস্ফুট 12 ডিগ্রি থেকে 19 ডিগ্রির মধ্যে আছে, তারা মায়ের স্বাস্থ্য এবং পরিবারের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য যতদূর সম্ভব স্যাক্রিফাইস করতে পারেন সেটা অবশ্যই করবেন। এখানে কিন্তু প্রবলেম হতে পারে এবং অসম্ভব রকম কনস্টিপেশন রিলেটেড প্রবলেম, পাইলস ফিশারের প্রবলেম, এই জাতীয় সমস্যা কিন্তু আপনাকে দেবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যাদের লগ্নস্ফুট মোটামুটি 3 ডিগ্রির পরবর্তী, অর্থাৎ কেতু জাস্ট আপনার লগ্নস্ফুটের দ্বাদশে চলে এসছে, এরকম একটা সিচুয়েশনে যারা অবস্থান করছে, যারা নতুন বিবাহ করেছেন মোটামুটি 3-4 বছরের মধ্যে, তারা কিন্তু খুব সাবধানে এই সময়টাকে কাটাবেন। এই সময়টা কিন্তু এক্সেপশনালি নেগেটিভ আছে, অর্থাৎ কোনো রকম বাগবিতণ্ডা বা এর মধ্যে যাবেন না। আগুন থেকে সাবধানে থাকবেন। আগুন থেকে এমনি অ্যাসাচও এই সময় খুব গন্ডগোল আছে। আমি বারবার বলেছি, আগুন এবং ইলেকট্রিসিটি এবং জল, এই তিনটের একটা কম্বাশন আছে এই সময়। এই তিনটের একত্রীকরণ বা এদের সেপারেটলি ফাংশনেট করা, এর সব কিছুই কিন্তু হওয়ার প্রবাবিলিটি রয়েছে। একটু বিশেষ করে যারা মানে মনে করুন যে রান্নাঘরে কাজ করছেন, কিচেনে বা কোনো স্টোরেজে, কোনো ব্যাটারি হাউসে, এরকম জায়গায় যারা কাজ করেন খুব সাবধানে থাকবেন তারা। তো বৃশ্চিকের ক্ষেত্রে এটা লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের ক্ষেত্রে একটু বলে দিই, যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট তারা খুব সাবধানে থাকবেন, এ সময় কিন্তু গন্ডগোল করতে পারে। যাদের বৃশ্চিকে শুক্র, রাহু, মঙ্গল, এই তিনটে প্ল্যানেটের মধ্যে যে কোনো একটা রয়েছে মোটামুটি 2 ডিগ্রি থেকে প্রায় 26 ডিগ্রির মধ্যে, এত বড় স্প্যান বললাম, তারা এই সময়টা, কতটা সময় না 8ই ফেব্রুয়ারি থেকে 12ই এপ্রিল চেষ্টা করবেন কোনো মেলের সাথে, ফিমেলদের বলছি এটা স্পেসিফিক্যালি, কোনো মেলের সাথে রিলেশন স্টাবলিশ করার আগে তাকে প্রপারলি যাচাই করে নেওয়া। যেরকম রিলেশনশিপই হোক, আপনি কিন্তু ফ্রডের শিকার হতে পারেন যে কোনোভাবে। আর হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি, যাদের ব্লাড প্রেশার এবং লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে সমস্যা রয়েছে তারা কিন্তু ভীষণ সাবধানে থাকবেন। সময়টা কিন্তু গন্ডগোলের আছে, স্পেসিফিক গন্ডগোলের সময় আছে, একটু সাবধানে থাকবেন এ সময়। আর ধনু লগ্নের ক্ষেত্রে একটা বলে দিই, যারা বিবাহ করছেন বা যাদের ধনু রাশি রয়েছে, মনে করছেন 7.5 আছে, মোটামুটি 20 ডিগ্রির মধ্যে যাদের ডিগ্রি আছে, তারা কিন্তু পরিবারের শান্তি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি একটু বজায় রাখবার চেষ্টা করবেন 8 তারিখ পরবর্তী থেকে ওই 12 তারিখ পর্যন্ত। অর্থাৎ যদি মেল হন তো অবশ্যই চেষ্টা করবেন সেটা মেনটেন করার। বিশেষ করে যাদের লগ্নস্ফুট 20 ডিগ্রির উপরে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আর বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার একেবারে 1 সেকেন্ড থেকে লগ্নস্ফুট থেকে পুরো দ্য এন্টায়ার ব্যান্ড যেটা আছে, আপনি স্পেসিফিক্যালি যতদিন পর্যন্ত মঙ্গল মকর রাশিতে না ঢুকে যাচ্ছে, মঙ্গল মকর রাশিতে ঢুকছে 26 তারিখ, তারপর থেকে আর 12 তারিখ পর্যন্ত, 12ই এপ্রিল পর্যন্ত ভীষণ সাবধানে চলাফেরা করবেন। গাড়ি ঘোড়া রিলেটেড জায়গায় কিন্তু খুব সাবধান। রাস্তায় যদি একাও হাঁটাচলা করেন সেক্ষেত্রেও সাবধানে থাকবেন, গন্ডগোল হতে পারে কিন্তু সেখান থেকে। যারা বিভিন্ন কেমিক্যাল, ফার্টিলাইজার বা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, তারা তাদের ফুড কোয়ালিটি মেনটেন করবেন। কোনো রকমভাবে কিন্তু আপনার ওখানে কোনো বদনাম হতে পারে, বা ফুড রিলেটেড জায়গা থেকে আপনার হোটেলের বা রেস্টুরেন্টের খাবার খেয়ে কিন্তু মানুষ অসুস্থ হতে পারে, আপনার রেপুটেশন নষ্ট হতে পারে। এবং যারা বিভিন্ন লিকারের ব্যবসা করেন তারাও কিন্তু এই ব্যবসাটা নজর রাখবেন। যদি কোনো মেল হন তাহলে অবশ্যই কোনো ফিমেলের সাথে যখন ডিল করবেন, যে কোনো ব্যবসায়িক হতে পারে, আপনার সামাজিক কোনো ডিলিংস হতে পারে, যে কোনো, খুব সাবধানে করবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলছি, আপনার কিন্তু কোনোভাবে ডিফর্মেশন হতে পারে। বাকিগুলো সম্পর্কে বলছি না, কারণ অ্যাজ এ হোল রাহুকেতু সম্পর্কে কোনো প্রশংসাসূচক কিছু বলার মতন আমার কোনো ইচ্ছে নেই। আপনারা সেটা বুঝতেই পারবেন নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে। আর এটুকু বলতে পারি, যেহেতু শনির ওপর রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে, তো প্রত্যেকেই
এবং শনি যেহেতু এই মুহূর্তে অস্তমিত রয়েছে, তার ফলে এবং আগের অনুষ্ঠানেই বলেছি, প্রত্যেকে পিস রাখবেন, ভিতর থেকে শান্ত থাকার চেষ্টা করবেন। আপনাকে অশান্ত করবে, কিন্তু তবুও আপনি চেষ্টা করবেন সেটা যাতে মেনটেন করা যায়, যতটা সম্ভব আপনার দ্বারা হয় এটা যাতে মেনটেন করা যায়। এবং রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে। ইলিউশন, বাইরে থেকে কোনো চাকরির খবর আসলো, হ্যাঁ, বৃহস্পতি তো দ্বাদশ ভাবের কারক, তো কালপুরুষের, তো প্রচুর কাজ আসতে পারে, ইলিউশনারি ওয়ার্ক। কোনো এজেন্সি মারফত আসলো, দুম করে চলে গেলেন, হয়তো যাবেন না। এমনিতেও যাওয়া তার রেস্ট্রিকশন আছে, তারপরেও তো টাইমটা থাকবে। ফেব্রুয়ারি মাসের দেখবেন যে 12-15 তারিখের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতি নর্মালাইজ হওয়া শুরু হবে, এবং মার্চ মাসের 8 তারিখের পর থেকে, আমি অলরেডি আগেও বলেছি, সিচুয়েশন অলমোস্ট নর্মাল হয়ে আসবে। তো ইলিউশনারি জায়গাটা থেকে নিজেদের একটু বাঁচিয়ে রাখবেন। কেতু কিন্তু মানে বৃহস্পতির নক্ষত্রে খুব ইলিউশন তৈরি করে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।